বন্ধুরা নমস্কার। বিজেপির মুখ্যমন্ত্রী জমি কেলেঙ্কারিতে জড়িত এবং তার জমি কেলেঙ্কারির তথ্য কি তার দলেরই নেতারা, যারা হয় অতীতে মুখ্যমন্ত্রী ছিলেন বা আবার মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন, তারা কি বিরোধী দলকে দিয়ে দিচ্ছে? মানে বিজেপির আভ্যন্তরীণ কোন্দলের সুবিধা কি বিরোধী দল কংগ্রেস নিতে শুরু করেছে? এরকমটাই কি মধ্যপ্রদেশে ঘটেছে? মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের বিরুদ্ধে যে বিরাট বড় জমি কেলেঙ্কারির অভিযোগ উঠেছে, সেটা শুধুমাত্র যে মধ্যপ্রদেশে বিজেপির সরকারকে বিড়ম্বনায় ফেলেছে তা না, কিন্তু এটা সামগ্রিকভাবে বিজেপি দলকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। কারণ এই অভিযোগগুলোর তদন্ত সুপ্রিম কোর্টের একজন সিটিং জাজকে দিয়ে করানো হোক, এই দাবি তুলে দিয়েছে মধ্যপ্রদেশের প্রধান বিরোধী দল কংগ্রেস। কংগ্রেস এটাকে নিয়ে, এই অভিযোগগুলোকে সামনে রেখে আগামী দিনে একদিকে যেমন মধ্যপ্রদেশে বিজেপি সরকারকে সমস্যায় ফেলার পরিকল্পনা করছে, আর একদিকে তেমনি লোকসভার মধ্যে এই বিষয় উত্থাপন করার মধ্য দিয়ে কেন্দ্রের বিজেপিকে, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকেও চরম বিড়ম্বনার মধ্যে ফেলার পরিকল্পনা করছে। তো বোঝা যাচ্ছে যে আগামী দিনগুলো বিজেপিকে যথেষ্ট চ্যালেঞ্জের মধ্য দিয়ে অতিবাহিত করতে হবে। মধ্যপ্রদেশে যে অভিযোগ উঠেছে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, আপনারা জানেন যে শিবরাজ সিং চৌহানকে সরিয়ে তার জায়গায় মোহন যাদবকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল, সংঘের স্বয়ংসেবক হিসেবে পরিচিত, এবং অনেকেই আহ্লাদে আটখানা হয়ে বলেছিলেন যে এবার তরুণ তুর্কি নেতাকে আনা হয়েছে, সাধারণ কার্যকর্তাকে সুযোগ দেওয়া হয়েছে, ফলে এবার মধ্যপ্রদেশে নতুন করে দলকে এবং সরকারকে সাজানো হবে এবং তার পরিকল্পনা করেই ডাবল ইঞ্জিনের সরকারকে মজবুত করার চেষ্টা শুরু হয়েছে। কিন্তু এবার তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, এগুলো একবার শুনুন। প্রথমে একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল খবর। এরপরে কংগ্রেসের তরফ থেকে প্রচুর অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলো আপনারা না জানলে একটা বিরাট বড় আপনার বিষয় থেকে দূরে থাকবেন। অভিযোগ নাম্বার 1, বলা হচ্ছে কংগ্রেসের দাবি মূলত যে 2023 থেকে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে মোহন যাদবের পরিবার 168 একর জমি কিনেছে। প্লটের সংখ্যা হলো 137টি। এই জমিগুলো কিনতে প্রায় 45 কোটি টাকা খরচ করেছে বলে তারা দাবি করছে। বলা হচ্ছে যে মোহন যাদব মুখ্যমন্ত্রী হওয়ার পরবর্তীকালে এই জমিগুলো কেনা হয়েছে। এইটুকু কিন্তু বড় অভিযোগ নয়, বড় অভিযোগ অপেক্ষা করছে, একটু অপেক্ষা করুন আপনারাও। বলছে এই জমিগুলো এমন এলাকায় কেনা হয়েছে যেখানে সরকারি প্রকল্প বাস্তবায়িত হবে বা মাস্টার প্ল্যানে উন্নয়নের কাজ রয়েছে। তার মানে বুঝতে পারছেন, যদি অভিযোগ সত্য হয় তাহলে ইচ্ছাকৃতভাবে এমন জায়গায় কেনা হয়েছে যে জায়গাতে আগামী দিনে সরকারি প্রকল্প রূপায়ণ করা হবে, তাহলে তখন সরকারের জমি দরকার হবে। সেই জমিগুলো যদি তখন তারা বিক্রি করতে পারেন এবং সরকারের কাছ থেকে বিরাট মোটা অঙ্কের টাকা যদি তখন আদায় করতে পারেন, তাহলে ফুলে ফেপে এমনিতেই তো কলা গাছ হয়ে রয়েছেন বলে অভিযোগ রয়েছে। তখন কলা গাছ না, এটাকে কি গাছ বলা যাবে এটা আমি জানি না। উজ্জয়িনী মাস্টার প্ল্যান 2035-এ অনেক কৃষি জমিকে আবাসিক বা বাণিজ্যিক এলাকায় রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। কংগ্রেসের অভিযোগ হলো সরকারি মাস্টার প্ল্যানের খবর আগে থেকেই জেনে মুখ্যমন্ত্রীর পরিবার জমিগুলো কিনে নিখেছে। তার মানে হলো কি, অ্যাডভান্স জায়গা কিনে সেটা সরকারকে আগামী দিনে বিক্রি করার বা সরকার যখন অধিগ্রহণ করবে তখন সরকারকে দিয়ে দেওয়ার এবং বিনিময়ে বিরাট ক্ষতিপূরণ নিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে। এইগুলো হলো অভিযোগ, কিন্তু এগুলো আমার অভিযোগ না, এগুলো কংগ্রেসের অভিযোগ বা বিভিন্ন দিক থেকে ওঠা অভিযোগ। কংগ্রেস একে ইনসাইডার ট্রেডিং বা ক্ষমতার অপব্যবহার বলে অভিযোগ করেছে, কারণ তিনি এখন মুখ্যমন্ত্রী, তিনি তো ইনসাইডে রয়েছেন, সরকারের ভেতরে রয়েছেন, এবং সরকারের ভেতরে থেকে যার দায়িত্ব হলো কোনোভাবে যাতে সরকারি ক্ষমতার অপব্যবহার না হয়
সরকারি যে সম্পত্তি রয়েছে সেটা যাতে কোনোভাবেই নষ্ট না করা হয় সেটা নিশ্চিত করা যার দায়িত্ব, তিনি যদি নিজে এই ধরনের বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে কাজ করেন অভিযোগ অনুসারে, তাহলে সেটা তো সরকারের বিশ্বাসযোগ্যতাকেই এক ধাক্কায় আকাশ থেকে মাটিতে নামিয়ে নিয়ে আসবে। কংগ্রেস নেতা জিতু পাটোয়ারি, কংগ্রেসের খুবই সক্রিয় নেতা, মধ্যপ্রদেশের কংগ্রেসের প্রেসিডেন্ট জিতু পাটোয়ারির অভিযোগ হলো মুখ্যমন্ত্রীর পরিবারের জমির পরিমাণ 100 একর থেকে বেড়ে 335 একরে দাঁড়িয়েছে। এবার পরিবারের মালিকানাধীন কয়েকটি রিয়েল এস্টেট কোম্পানির মাধ্যমে এই জমি কেনা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। কংগ্রেস বলেছে যে মুখ্যমন্ত্রীর অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত, তার পদত্যাগ করা উচিত। আদৌ কি করবেন? ধর্মেন্দ্র প্রধান এত বড় নেট কেলেঙ্কারির পরেও আজকে পর্যন্ত পদত্যাগ করেননি। একাধিক রেল দুর্ঘটনার পরেও অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। তারপরে বিভিন্ন জায়গাতে বড় বড় ঘটনার পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগ করেননি। সেখানে এই মোহন যাদব মুখ্যমন্ত্রী পদ থেকে অভিযোগের জন্য পদত্যাগ করে বসবেন? একেবারেই তার কোনো সম্ভাবনা নেই, কিন্তু তারা দাবি করছে। তারপর তারা দাবি করছে কি সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতিকে দিয়ে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করানো হোক। এটাও কি মানবে সরকার? মানবে বলে মনে হয় না। কংগ্রেস বলছে বিজেপির যে ডাবল ইঞ্জিন সেটা লুটের ইঞ্জিনে পরিণত হয়েছে। এই অভিযোগ কি আপনি সঠিক বলে মনে করেন? কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এরপরে বলছেন জয়রাম রমেশ, কংগ্রেস নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, দাবি করেছেন যে এই তথ্য সম্ভবত কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এবং মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের শিবির থেকে ফাঁস হয়েছে। এখন কংগ্রেস ভালো জানতে পারবে যে তাদেরকে কোন শিবির থেকে তথ্য দেওয়া হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপির বড় নেতা শিবরাজ সিং চৌহানের শিবির থেকে দেওয়া হয়েছে না অন্য কোনো জায়গা থেকে দেওয়া হয়েছে, এটা তারা বলতে পারবেন যে তাদের কাছে সোর্সটা কি, সোর্স অফ ইনফরমেশনটা কি। কিন্তু মধ্যপ্রদেশে এইটা তো সবাই জানে যে শিবরাজ সিংহ চৌহানকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার কারণে তিনি তো কোনোভাবেই সন্তুষ্ট না, এবং তার জায়গাতে মোহন যাদবকে মুখ্যমন্ত্রী করার কারণে তার মনের মধ্যে একটা ক্ষোভ রয়েছে, একটা যন্ত্রণা রয়েছে। এই অবস্থাতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি বড় ধরনের কেলেঙ্কারির অভিযোগ এনে তাকে পদ থেকে সরানো যায়, তাহলে তার প্রথম বেনিফিশিয়ারি শিবরাজ সিং চৌহান হতে পারেন। তাকে আবার মুখ্যমন্ত্রী পদে ফিরিয়ে আনার প্রবল দাবি উঠতে পারে। এবং যেহেতু মধ্যপ্রদেশে এখনো পর্যন্ত তিনি সবচেয়ে শক্তিশালী নেতা এবং সবচেয়ে জনপ্রিয় বিজেপি নেতা হিসেবে পরিচিত, সেহেতু তিনি তো আবার মুখ্যমন্ত্রী চেয়ারে ফিরে যাওয়ার চেষ্টা করতে পারেন। আর এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, কেন্দ্রে যত বড়ই মন্ত্রী কেউ হোক না কেন, যে কোনো রাজ্যে মুখ্যমন্ত্রী পদে বসার অফার এলে যে কোনো কেন্দ্রীয় মন্ত্রী সাধারণত সেই অফারটাকেই সবচেয়ে বড় অফার বলে মনে করেন। কারণ হলো অমিত শাহের কথা আলাদা ধরে নিচ্ছি, অমিত শাহ বা এল.কে. আদবানি এদের কথা আলাদা রাখছি, কারণ তারা কেন্দ্রে অত্যন্ত শক্তিশালী। এল.কে. আদবানি যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন তখন তার 2 নম্বর মন্ত্রী ছিলেন এবং প্রচন্ড শক্তিশালী ক্ষমতাশালী মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, উপপ্রধানমন্ত্রী ছিলেন। সুতরাং উপপ্রধানমন্ত্রীর পদ থেকে সাধারণত তিনি মুখ্যমন্ত্রী হতে চাইবেন না, এটা ধরে নেওয়া যায়। অমিত শাহ সেই রকম উপপ্রধানমন্ত্রী হিসেবে তার নাম ডেজিগনেটেড না হলেও তিনি উপপ্রধানমন্ত্রীর মতনই তিনি ক্ষমতা ভোগ করেন বলে সবাই মনে করে। এই অবস্থাতে তিনি চাইলেও গুজরাটের মুখ্যমন্ত্রী হবেন না, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে চাইবেন। কিন্তু শিবরাজ সিং চৌহান তো তা না, কেন্দ্রে তো তিনি অমিত শাহের মতন ক্ষমতা ভোগ করেন না। তো সুতরাং তার কাছে মুখ্যমন্ত্রী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়াটা অনেক বেশি গুরুত্বের। তার কারণে তিনি চাইবেন যে আবারও গিয়ে সেই চেয়ারটাতে বসতে। এই কারণে জয়রাম রমেশের যে অভিযোগ, যে বক্তব্য, যেতে তার শিবির থেকে, শিবরাজ সিং চৌহানের শিবির থেকেই এই তথ্যগুলো ফাঁস করা হয়েছে, এটাকে হেসে উড়িয়ে দেয়া
একেবারেই সম্ভব না, কারণ এখন গোষ্ঠী দ্বন্দ্ব যেরকম ভাবে একটা সময় কংগ্রেসে ছিল সেই রকম ভাবে বর্তমানে বিজেপিতে রয়েছে। বিজেপি এখন গোষ্ঠী দ্বন্দ্বের একটা কেন্দ্রভূমি হয়ে দাঁড়িয়েছে। এই কারণে বিজেপিতে একজন নেতা যে তার আরেকজন সহকর্মী সহনেতার আপনার বিপর্যয়ের কারণ হতে চাইবেন এবং তাকে টেনে নামিয়ে তার জায়গা দখল করতে চাইবেন, এটা একেবারে জল ভাতের মতন সাধারণ বিষয় হয়ে গেছে। তো সুতরাং মধ্যপ্রদেশে এই অভিযোগগুলো কেউই আর উড়িয়ে দিচ্ছে না। তবে মুখ্যমন্ত্রীর অফিস থেকে, মুখ্যমন্ত্রীর পরিবার থেকে এই অভিযোগগুলো খণ্ডন করা হয়েছে এবং তারা বলছেন যে তারা আগে থেকেই রিয়েল এস্টেটের ব্যবসা করতেন এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তিনি নাকি জমি কেনেননি, এগুলো আগে কেনা জমি। অর্থাৎ জমি যে কেনা হয়েছে এই কথাকে তারা অস্বীকার করছেন না, কিন্তু জমিগুলো নাকি মুখ্যমন্ত্রী হওয়ার আগেই কেনা হয়েছিল, এই কথাগুলো তাদের তরফ থেকে বলা হচ্ছে। এখন আদতেই কোনটা সত্য কোনটা ভুল কোনটা মিথ্যা সেগুলো তদন্ত না হলে তো জানা যাবে না। কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারও তদন্তের ঘোষণা দেয়নি, রাজ্য সরকারও তদন্তের ঘোষণা দেয়নি, যতটুকু খবর এই ভিডিওটা রেকর্ড করা পর্যন্ত জানা গেছে সেই অনুসারে। এখন কথা হলো, অযোধ্যায় রাম মন্দিরের আপনার তহবিল সংক্রান্ত যে বিরাট বড় কেলেঙ্কারি, মানে 100, 200, 300 কোটি টাকা বা তারও বেশি হতে পারে এরকম বলা হচ্ছে, বিরাট কেলেঙ্কারির কারণে উত্তরপ্রদেশে বিজেপি শাসিত এবং যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রিত্বাধীন যে সরকার, সেই সরকার কিন্তু মানুষের প্রশ্নের মুখে চলে এসেছে। আর এই অবস্থাতে উত্তরপ্রদেশের ঠিক প্রতিবেশী মধ্যপ্রদেশেও বিজেপির সরকার এত বড় কেলেঙ্কারির অভিযোগ ওঠার পরে একই রকম ভাবে মানুষের প্রশ্নের মধ্যে চলে এসেছে। তাহলে কি এটা এই আজকে দেশের মধ্যে বিরাট ক্ষমতা ভোগ করা বিজেপির জন্য বড় ধরনের আপনার বিড়ম্বনার কারণ হবে? বিজেপিকে কি রাজনৈতিকভাবে আগামী দিনে কোণঠাসা করার জন্য বিরোধী দল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলো ইন্ডিয়া জোটকে কাজে লাগিয়ে করতে পারবে মনে হয় আপনার? নাকি এর আগে উত্থাপিত বিভিন্ন অভিযোগের মতন এই অভিযোগও বন্যার জলে ঢেউয়ের সঙ্গে ভেসে যাবে? কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হলে একটা লাইক অতি অবশ্যই করবেন, শেয়ার অতি অবশ্যই করবেন। এই চ্যানেলের মেম্বার না হয়ে থাকলে চ্যানেলের জয়েন বাটনে ক্লিক করে মেম্বার হয়ে চ্যানেলটাকে শক্তিশালী করার অত্যন্ত পূর্ণ এবং পবিত্র দায়িত্ব পালন করবেন। আর এই ভিডিওটাকে ছড়িয়ে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।